এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। পলাশী তলে সকলেই ছন্ন ছাড়া, যে যেমন পেরেছে আত্মগোপন করেছে, দেশে অথবা বাইরে। এমনটা একবার হয়েছিল যুগখানেক আগে। 2002 বিরোধী দলীয় নেত্রীদের নেতৃত্বে গোটা দেশ জুড়ে একটি সন্ত্রাস ও অপরাধী মুক্ত অপারেশন পরিচালিত হয়েছিল, যা অপারেশন ক্লিন হার্ট নামে পরিচিত। কয়েক মাসের এই দেশব্যাপী অভিযানে গোটা দেশের সন্ত্রাস ও অপরাধীরা সিংহভাগ আটকা পড়েছিল বিভিন্ন সংস্থার আইন রক্ষাকারীদের থাপায়। তখন দেশটা হয়ে গেল শান্ত। সকল সন্ত্রাসদের হয় দেশ ছাড়তে হলো অথবা দল ধ্বংস। তখনই একবার হামলা হয়েছিল রাজা নাজগরের কারবারে, কিন্তু তখন তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। পলাশ তখন বেশ ছোট। কিন্তু এবার গোটা পরিস্থিতি অনুকূলে আইন সংস্থা থেকে শুরু করে দালাল নেতাগণ তবু এক জয় আর নিজের ঘরে পালা এক মির্জাফর পলাশকে ধ্বংস করে ছেড়েছে। রিমি কাপড় আয়রন করছে ঘরে। রাত 11টা। হামজা সোফায় বসেছিল, চোখ দুটো বোঝা। বহুকাল রাতে ঘুমানো হয়নি। এটা অবশ্য অল্প ফুল। রিমিকে জড়িয়ে নিলেই মেয়েটা যখন নিশ্চিন্তে ওর বুকে মাথা লুকাতো ছোট্ট কবুতর ছানার মতন, তখন দুনিয়াদারি ঝঞ্ঝাট আপাতত এক রাত ভুলে সে ঘুমিয়েছে বারবার। তবে সেসব অনেকদিন আগের কথা। বহুদিন মেয়েটা তার কাছে তো আসেই না, কিন্তু সেই কাছে আসতেই যেন যত দূরত্ব, তাতে সংশয়, ঘৃণা অথবা দ্বিধার সমন্বয় ছাড়া কিছু নেই। ভেতরটা প্রশ্ন করে ওঠে, হামজা, তুই কি ভুল করিসনি? করলেও ভুলটা কি? শত্রুকে ঘরে তোলা। ওইটুকু একটা পুচকে নিঃসঙ্গ মেয়ে আমার শত্রু? এটাও নতুন বোকামি তোর, যার মনে তোদের জন্য সেই শুরু থেকে বেহিসাবি ঘৃণা। সে কমজোর হোক, তবু মনে রাখতে হবে সে তোর বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারে। আর অন্তত এই কারণে হলেও শত্রুকে ছোট করে দেখতে নেই। জেনে বুঝে কেন? আমার রেপুটেশন বজায় রেখে সবটা বদনাম আর্মিনের ওপর বয়ে নিয়ে যেতে আমার ওকে জয়ের বউ হিসেবে মেনে নেওয়ার বিকল্প ছিল না। আমি যখন জয়ের বউ হিসেবে ওকে মেনে নিতে বিন্দুমাত্র দ্বিধা করিনি, তখন মানুষ আমার উপর সন্তুষ্টিতে গোটা পাপটাই আর্মিনকে নিবেদন করেছে। এটা ট্রিক্স আর পলিটিক্স, হোয়াট এভার। তাছাড়াও ও এখন যা করছে তার সবটাই আমার নাগালের ভেতর। এ বাড়ির বাইরে থাকলেও আরও অনেক কিছুই করতে পারত। চরম জেদি আর চতুর মেয়ে লোক। ওর প্রতিটা বোকামির মতো দেখতে কর্ম ওর পরিকল্পিত। তাহলে ওকে সরিয়ে দে। ওর এত ক্ষতি করেও তো দমেনি, ওকেই সরাতে হবে। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী বইতে কী লিখেছিলেন জানিস? মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। হামজা একটু সপ্রতিভ হলো, উত্তেজিত হলো, খেপে উঠল, আবার নিভে গেল। সে শান্ত মানুষ। আস্তে করে শুধু বলল, জয় মানবে না। তুই জয়ের পরোয়া করিস? হামজা নিজের দু হাতের তালু মেলে দেখে, এরপর মৃদু হাসে। এই দু হাতে গড়েছি জয়কে। এ হাতে ওর ঘাম মুছে দেওয়ার শক্তি থাকলেও ওকে মিটিয়ে দেবার শক্তি কি আছে? থাকতে হবে। দরকার পড়লে ওর শেষ নিঃশ্বাসটুকুও মিটিয়ে দেবার শক্তি চাই তোকে। পেতে হলে দিতে হয়। ক্ষমতায়নের পথে হোক তোর প্রথম বিসর্জন। হাঁপিয়ে ওঠে হামজা নিজের সাথেকার এই ভয়ানক আলোচনায়। জোরে জোরে শ্বাস ফেলে জয়কে ডাকে। জয়, ও জয়। বেরিয়ে এলো রুম থেকে। হামজা জয়ের মুখের দিকে তাকে অস্থিরতা অনুভব করে। লোকে বলে জয়ের ওই শক্ত কাঠামোর মুখটা নিষ্ঠুর। হামজা তাতে শুধু মায়া দেখেছে। জয় খেকিয়ে উঠল, কি সমস্যা? ঘরে বউ নাই, আমায় ডাকাডাকির কি আছে? গম্ভীর হয় হামজা। বস। জয় বসলো না, চিৎ পটাং হয়ে শুয়ে পড়ল হামজার কোলে। হামজা কাঁধ এলে সোফায় বসে চোখ বুজে প্রশ্ন করে, আমার যদি তোকে কোনোদিন বলি দিতে হয়? বহু করে হেসে উঠল জয়। কোন দেবীর নামে? কোন দেবীর নামে বলি হতে পছন্দ করবি তুই? জয় জবাব না দিয়ে উঠে নিচের দিকে ঝুঁকে বসে হামজার পাশে। পেরেশান কোনো কিছু নিয়ে? হামজা তাকিয়ে থাকলো কিছুক্ষণ জয়ের দিকে, তারপর সামান্য হাসলো। জয় গান ধরল, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না। সুর থামিয়ে বলল, অতএব বেঁচে থাকা ইজ ইকুয়াল টু
বোকামি, যার নেশা আমার নাই। কবে দিচ্ছ বলি? হামজা চুপচাপ বসে থাকে। তার আর জয়ের মাঝে কোনো দেয়াল নেই, যা সব সরাসরি। তাদের সম্পর্কের ঐতিহ্য একটাই, সেখানে কোনো লুকোচুরি নেই। সামনে কঠিন দিন, খুব কঠিন। হামজা জয়কে বলে, তুই এখন বের হবি তো? জয় তখন একটা টেনিস বলে রেড টেপ জড়াচ্ছে। হামজা উঠে গিয়ে জয়ের দুটো ঔষধ এনে পানিও আনলো। গম্ভীর হয়ে বলল, এ দুটো খেয়ে নে, আমি রুমে যাব। যাও, আমি খাচ্ছি। মারি যাবে হামজা। কানসারের পর মারবো এটা, শোর। আমার সামনে খাবি, শরীর এখনো একটু গরম, গলা বসে আছে, ধর নে। বাড়িটা গা ছমছমে। একসময় বেশ লোকজন ভর্তি ছিল, আজ নেই। তারা কেউ জ্বলে টলে যায়নি, একে একে করে পরপারে পৌঁছে গেছে। কি ভয়ানক না? তুলির জীবনের কি ব্যবস্থা হবে কে জানে। হামজা এখন অন্য তালে বেসামাল। জয় ঘরে যায়। অন্তু ডান কাত হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে ডাকে অন্তুকে। অন্তু এক ডাকে উঠে বসে। জয় বলে, চলো ঘুরে আসি। কোথায়? শহর ঘুরে আসি। মধু চাঁদে তো গেলাম না, আজ চলো যাই। অন্তু বলছে জয় অকারণেই ঘুরতে যাচ্ছে না। বের হবার আগে জয় একটা চুরির বক্স রাখলো ড্রেসিং টেবিলের উপর। এ দুটো হাতে লাগাও। কেন? জয় শুধু ঠান্ডা চোখে তাকালো একবার, কোনো জোর জবরদস্তি নেই। অন্তু মুচকি হাসলো গোপনে। ভয় ও গোলামি দুটোই আপেক্ষিক। ভয় পেলে মানুষ ভয় দেখাবে, গোলামি করলে কেউ কারো মালিক হতে পারবে? ভয় না পেলে লোকে ক্লান্ত আর চেষ্টা করবে না। গোলামি না খেটে যদি কেউ জান দেয়া কবুল করে, অধিকাংশ ক্ষেত্রে তার জান নেওয়া হয় না। গোলামি খাটানোর প্রবণতা কমে আসে সেক্ষেত্রে। এই খেলায় অন্তু জিতে গেছে এতদিনের প্রচেষ্টায়। জয় ও হামজা দুজনেরই বদ্ধ ধারণা জমেছে। অন্তুকে জোর করে থামানো অথবা রাজি করানো যায় না। জয়ের এই বাপ্পারাজ টাইপ ভাব দেখে অন্তুর মুখ বিকৃত হয়ে এলো, চোখ উল্টে মাথা ছাগালো। জয়ের ভালো ভাব দেখলে অন্তুর শুধু একটা কথাই মাথায় আসে, পেছন মেরে বালু শেখ। চুড়িগুলো চোখ ধাঁধানো সুন্দর ছিল, চিকট স্বর্ণের দুটো চুড়ি। অন্তুর ফর্সা হাতে চোখ কাটছিল। জয় গম্ভীর মুখে দেখলো তা। বাথরুমে ফেক রুফ থেকে একটা সাদা ধপধপে কাপড়ে মোড়া কিছু একটা বের করলো জয়। তাতে একটা হাতে ব্যবহারের মতো ছোট চকচকে কুড়াল। রাস্তায় হাঁটতে হাঁটতে অন্তু জিজ্ঞেস করে, এটা কি কাজে ব্যবহার করেন? করিনি এর আগে। তাহলে রেখেছেন কেন? আমানত। আমানত না ঠিক, হাত বদল হয়ে আমার কাছে চলে এসেছিল মালটা। কার? কারো হবে। অন্তুর কৌতূহল হয়। কে এসে? দায়সারা জবাব দেবেন না আমার প্রশ্নের। জয় লুঙ্গি খুলে প্যান্ট পরতে পরতে জবাব দেয়। এক নারী। অস্পষ্ট শুনতে লাগে, কারণ শার্টের প্রান্ত তখন দাঁত দিয়ে চেপেছিল। অন্তু অবাক হয়, জয় কখনো কোনো মেয়েকে এমন সম্মান দিয়েছে তা অন্তু জানা নেই। সে জিজ্ঞেস করে, নারীটা কে? অন্তু সে কুচকে মিষ্টি। এই আপনার আগেকার প্রেমিকা হবে নাকি? জয় মিষ্টি করে হাসল। তার মধ্যে সেই সব সিস্টেমই নেই। তার সাথে যে সময় দেখা হয়েছিল তখন আমার ভেতরেও প্রেম প্রীতির সিস্টেম ছিল না। অন্তু ভ্রু নাচিয়ে ঠোঁট উল্টায়। তবু বিশেষ কেউই হবে, নয়তো আপনার মতো লোক কাউকে এতখানি সম্মান তো দিতে পারে না। তোমাকে দেইনি। অন্তু শব্দ করে হেসে উঠল, তাতে অজস্র বিদ্রুপ ছড়ে পড়ল। তা দেননি আবার? দিয়েছেন তো। জয়ের মুখটা চেক চেক প্রিন্টের লাল সাদা গামছায় বাঁধা। জয় গাড়ি নিল ক্লাবের ওইখান থেকে। অন্তু দেখল সেই দুর্গের মতো ক্লাবঘর পুড়ে ধ্বংস প্রায় হয়ে গেছে। কবির সাথে যেতে চায়। ভাই, আমি যাই আপনার সাথে। তোর শ্বশুরের বিয়ে খাইতে যাচ্ছি শালা, সাথে গিয়ে মুরগির রানে কামড় বসাবা? ভাই, আমি ড্রাইভ করব, আপনি আর ভাবি বসে থাকবেন। আপনার তো শরীর খারাপ। ন্যাকামি করিস না বাপ, বাসায় যে 2 পেগ মালকে শুয়ে পড়ে যা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কবির তবু পেছন ডাকে। ভাই, আপনি ভাবিরে নিয়া একা একা যাবেন? পরের বার তোর বউটারে দিস সাথে, আজ নিজেরটা নিয়ে ঘুরে আসি। গুড নাইট। গাড়ি চলছে, যেন ঘোড়া ছুটছে। অন্তুর
পরাণ যায় যায়, মনে হচ্ছিল রকেট ছুটেছে। অন্তুর চুলগুলো পতাকার মতো উঠছিল। অন্তু চিৎকার করলো, এত জোরে কোনো মানুষ গাড়ি চালায়? আমি নিশ্চিত এই গুণের জন্য মাঝে মধ্যে আপনার শরীরের ফাল্লা উড়ে যায়। আস্তে চালান বলছি, অথবা এক্ষুনি এই মাঝ রাস্তায় নেমে যাব। পাগল লোক। জয় গা কাঁপিয়ে হো হো করে হেসে উঠল। গাড়ির বেগ আরো বাড়লো। অন্তু বিতৃষ্ণায় আর কথা বলল না। জয় গাড়ির বেগের সাথে মিলিয়ে কান ধরল। অন্তু কপালে হাত দিয়ে চেপে বসে রইল। অন্ধকার আকাশ, যেখানে চাঁদ অবধি নেই, এইরকম এক মাঝরাতে এমন ঝলমলে সূর্যের গান কেউ ভাবতে পারে? তাও আবার কি এক উদ্ভট গান। গাড়ির স্টিয়ারিংই ঘোরাচ্ছে আর শীষ দিচ্ছে। খানিক পর স্পিড কমল। অন্তু একটা কথাও বলল না। ও কমাতে বলেছিল বলে আরো বাড়িয়েছিল স্পিড। এবার স্পিড স্বাভাবিক রেখে গলা ছালো জয়। এই ভাঙা ছড়া বুক নিয়ে, অবুদ্ধ আশুক নিয়ে, স্বপ্নে রাখা মুখ খুঁজেছে চলে। দোআশা দোআশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে। কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। দুই পৃথিবীর কিসের চাহিদায় ঘর ছাড়া। দুই পৃথিবীর কোন চাওয়ায় পাওয়ায় দিশেহারা। গাছ শিবড়ে উঠে জয়ের গলার সেইটা সনসনে বাতাসের সাথে দিক দিক বাজিয়ে ছুটে চলল। গাড়ি চলছে। গরমের রাতে চলন্ত শীতল বাতাস বেশ লাগছিল গায়ে। অন্তু চারপাশে ঘন অন্ধকারে হারিয়ে যেতে চায়। পাশে বসে আছে স্বয়ং এক প্রহেলিকা পাপ। অনবরত শীষ দিচ্ছে আর গাড়ি চালাচ্ছে। কখনো কখনো স্টিয়ারিং এ আঙুল বাজে, গুনগুন করছে। এক সময় একদম নির্জন গ্রামের দিকে চলে এলো। অন্ধকার রাস্তা, দূর দূরান্ত অব্দি আলো নেই। জয় গাড়ি থামালো। না বউ, আর পারছি না, সরি। রাত হলে আমার শরীরে সংগ্রামের আগুন জ্বলে, তাকে নেভাতে মাল ঢালতেই হবে পেটে। পেছনের সিট থেকে মদের বোতল তুলে শব্দ করে কক খুলল। তারপর এক হাতে যতটুকু চালানো যায় ততটুকু গাড়ি চালিয়ে আরেক হাতে বোতল ঠেকিয়ে গিলতে লাগলো। উটকো গন্ধ নাকে লাগছিল। মদ খেয়ে গাড়ি চালাচ্ছে লোকটা। এই নির্জন রাত, তার উপর গাড়ি চলছে ধীরে, যে কোনো বিপদ হতেই পারে। অন্তুর ভয় লাগছিল খুব। নিজের বোকামির উপর ধিক্কার আসছিল। সে কি ভেবে জয়ের সাথে আসতে রাজি হলো সেটাই বুঝতে পারছিল না। এই লোক আসলে অযথা ঘুরতে বেরিয়েছে, ফুর্তি করতে বেরিয়েছে। অন্তু খানিকক্ষণ চুপ থেকে আর পারল না করার স্বরে বলল, ওটা কেড়ে নিয়ে আপনার মাথায় ভাঙি। তার আগে গেলা বন্ধ করুন। বেহেড হয়ে যাবেন যখন, তখন সেই অবস্থায় একটা দুর্ঘটনা ঘটাতে চান? আমার বেহেড হওয়া এত সস্তা না ঘরওয়ালি। কেমন মাতাল মাতাল জড়ানো কণ্ঠে বলল, আজ তোমাকে খুব আদর করতে মন চাচ্ছে বুঝলে। ইভেন রাইট নাও। গাড়ির ভেতর বউয়ের আদর ভাবা যায়? বলেই মদের বোতলটা সিটের উপর রেখে অন্তুর দিকে হাত বাড়ালো। বোতলের তরল গড়িয়ে পড়ে পুরো গাড়িতে বিশ্রী গন্ধ গড়িয়ে পড়ল। অন্তু ঝাড়া মেরে জয়ের হাত সরিয়ে দিয়ে চিবিয়ে বলল, আপনি বেহেড হয়ে যাচ্ছেন। আমি এই রাস্তায় অন্তত আপনার জুলুম মেনে নিব না। না নিলে তাতে আমার কি? আবারও হাত বাড়লো। অন্তুর চোয়ালে আঙ্গুল বোলালো। অন্তু চুপ করে বসে থাকে। ওকে জ্বালানোর মূল উদ্দেশ্য জয়ের আপাতত কাজ পাচ্ছে না কোনো আর। রাত 2টো বাজলো গন্তব্য পৌঁছাতে। বিশাল গাং, চাঁদহীন আকাশের নিচে অত বড় গাং রহস্য ছড়া ছিল আশপাশ সংসার। তখনই জয় নামলো। পাশে একটা শ্মশান আছে, যাবে? অন্তু ফ্রি কুচকাল। একদম স্বাভাবিকভাবে নামলো জয়। ওর মনের কথা বুঝলো যেন। কি ভাবছো? বললাম তো আমি সহজে বেহেড হই না। ওই শালা মালও জোচ্চোর, টাকা দিয়া কিনা খাই, অথচ মাতাল করে না আমায়। শ্মশানে যাবে তো চলো ঘুরে আসি। কেন যাব? আপনাকে দাফন করতে? জয় খুব কাছে এসে দাঁড়ালো। ফিসফিস করে বলল, শ্মশানে মরা পোড়ায়, দাফন করে কবরে। মদ খেলাম আমি, মাথা গুলিয়ে গেছে তোমার। সব ঠিকঠাক তো ঘরওয়ালি? মিষ্টি গন্ধ জয়ের শরীরে শার্ট
ভিজে গেছে মদে। অন্তু ধাক্কা দিল। সরে দাঁড়ান। এই আপনার গাড়িতে ডিউ নেই? থাকলে স্প্রে করে আসুন। আপনার মতো খাটাসের সাথে হাঁটতে পারবো না, দুর্গন্ধ। এক চড়ে দাঁত ফেলে দেব। শালি, তোমার বাপের আশেপাশেই লুকিয়ে আছে, হয়তো তুলে দিয়ে আসবো। চলুন তুলে দিয়ে আসুন। আপনিও যা, ওরাও তাই। খালি পার্থক্য হলো আপনার একটা তথাকথিত হালাল পরিচয় আছে, ওদের নেই। জয় অন্তুর হাত মুচড়ে ধরে কাছে টেনে নিয়ে এলো। হাঁটতে খারাপ লাগছিল না। পরিবেশটা ভয়ানক সুন্দর। অন্ধকারে গাঙের পানি কালো দেখাচ্ছে। গাছগুলো যেন কাঁচা রাস্তা দুধারে জীবিত সব সারি ধরে দাঁড়িয়ে। ওরা ক্ষেতের মাছ দিয়ে হাঁটছিল। দুপাশে ধানের ক্ষেত। অনেকক্ষণ পর অল্প পকেট থেকে ছোট্ট একটা বডি স্প্রে বের করে শরীরে লাগালো জয়। তারপর আবারও চলতি পথে রিফ্লেক্সে চুমুক দিচ্ছিল। অন্তু একবারও জিজ্ঞেস করেনি কোথায় নিয়ে যাচ্ছে। জয় ওকে নিঃশব্দে হেসে জিজ্ঞেস করলো। ঘরওয়ালি, একবারও তো জানতে চাইলে না কোথায় নিয়ে যাচ্ছি। অন্তু হাসল। এই জগতে আমার হারানোর মতো কিছু নেই, সুতরাং পিছুটান নেই। আছে জানটা, অথচ পিছুটান না থাকলে জান হারানোর স্বাভাবিক ভয়টা থাকে না মানুষের। জয়ের মনে হলো সে আবারও নিজের গুণগুলো তার ঘরের বিরোধীর বৈশিষ্ট্যে খুঁজে পেল। বেসিক ফিচার সব জয়ের, আর মিলিয়েও যায় সবগুলো। অন্তু বলে উঠে, আর কি ক্ষতি করতে পারেন আপনি আমার? তোমার আমাকে ভয় লাগে না? গম্ভীর হলো জয়। না, লাগে না। আগে লাগতো, বিয়ের আগে, পরে আর লাগে না। অন্তু ভালোভাবে দেখলো সে কখনো কাঠের বাড়ি দেখেনি। দাঁড়িয়ে আছে তেমন একটা বাড়ির সামনেই, একটা বাগান বাড়ি। অন্তু মনে হলো এইটাই কি আমিনি পাস। চারপাশে মাঠ, প্রাচীরের ভেতরের বাগান বড়, সেখানেই শুধু গাছ আর গাছ। পেছনে অল্প কিছুটা মাঠ, তারপর বয়ে গেছে গাংটা। অন্ধকারে অদ্ভুত লাগছিল গোটা পরিবেশটা। জয়কে জিজ্ঞেস করলো, এটা কি আপনাদের বাড়ি? না, আমার বাপ দাদারে কি পাগলে ঠাপাইছিল যে এইরকম ঝোড়জাতার মধ্যে বাড়ি করতে আসছিল? এসো, প্রাচীর টপকাতে হবে। আশ্চর্য, আমরা কি চুরি করতে যাচ্ছি? যাবো না আমি, দরকার পড়লে তবুও প্রাচীর টপকাতে পারবো না। থাপ্পড় মারি একটা। সময় নষ্ট না করে যা বলতেছি সেইটা করো, আমি উঠাই দিচ্ছি। অন্তু গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল। আমি প্রাচীর টপকাতে পারবো না। আমি এমন একটা প্রয়োজন দেখছি না যে এখানে ঢুকতেই হবে। মাইয়া মানুষ এত তেরা, শালির মেয়ে সব সময় ধৈর্যের পরীক্ষা নিতে খাতা রেডি রাখে। জয় এক লাফে প্রাচীর টপকে ফেলল। সেই শব্দে পাহারাদার সতর্ক হলো। এরপর যেই গেট খুলতে গেল অমনি রাইফেল হাতে দারোয়ান উঠে দাঁড়ালো। এই শালা ক্যাডারে থাম, শালা চ্যাংরা, বুক যাত্রা কইরা দিমু একদম। হামজা লোক নিযুক্ত করেছে তা জানতো জয়, তবে সেই লোক যে জয়কে চেনে না ঠিক মতো, এই তো মুশকিল। জয় বোঝানোর চেষ্টা করলো। বশির ভাই, আমি। লোকটা বিনা নোটিশে চট করে গুলি চালালো। শর্ট রেঞ্জের ডাবল বুলেট রাইফেল, দূরত্ব বড় জোর 1 গজ না। বুলেট একটু ছুঁয়ে গেলে জয় আমিরের মৃত্যু নিশ্চিত। গুলি সে তাক করলো জয় আমিরের বুকের বাঁ পাশটায়। লোকটা ভুলে যেটা করলো, গুলি ছোড়ার আগে রিলোড করার একবার, এবং শব্দটা কানে যেতে জয় নিচু হলো। গুলিটা লাগেনি দেখে বসির আবারও গুলি চালাতে প্রস্তুত। জয় বকে উঠল, রাইফেলটা তোর মধ্যে ভরে দেই, শালা খাচ্চর বাচ্চা। কাউকে ভেতরে যেতে দেওয়ার অনুমতি নেই। সেই কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে হামজার মনোযোগ আয় করতে চায়। দ্বিতীয় গুলিটা চালালো বসে। অন্ধকারে নিশানা চুত হয়ে গেল। জয় প্রেস ক্রস করে এগিয়ে এসে হাঁটু চেপে ধরল বসিরে। শালা চ্যাংরা, তোর মাইরে শালা গুলি চালাবা, দেখে শুনে চালাও সম্বন্ধীর চ্যাংরা। তোর আব্বা যে দাঁড়ায় আছি, হুশ করে ফায়ার করবি তো। রাইফেলটা কেড়ে নিয়ে লোকটাকে মাটিতে ফেলে মুখের ওপর পায়ের হাই বুট চেপে ধরল। স্যাঁতস্যাঁতে মাটিতে বসিরের মুখটা গেড়ে যাচ্ছিল। গাছ ছমছমে ভোতা গোঙানির আওয়াজ করছে বসির। দম আটকে আসছে। জয় তবুও পা তুলল না। অনেকক্ষণ মাটিতে মাথাটা চেপে ধরে রইল জুতো দিয়ে। আনুমানিক মরার অল্প আগে ছেড়ে দিল। উবু হয়ে বসে পড়লাম। আমি জয় আমির, এরপর না শুনে ফায়ার করবি, শালা নরকির ভূত। লোকটা উঠে দাঁড়াতে পারল না, তবু এবার হাত উঁচিয়ে সালাম ঠুকতে চেষ্টা করলো। জয় চাবিটা নিয়ে গেটটা খুলে দিল। অন্তু
দৌড়ে ভেতরে ঢোকে। কি হয়েছে আবার ভেতরে? গুলি চললো যে, বেঁচে আছেন? জয় আলকোছে হাসে। মরিনি এখনো। অন্তু বলল, জয় তাহলেই হলো, আমার আবার ফিরতে হবে এখান থেকে। একা তো যেতেই পারবো না আপনি ছাড়া। হু হু করে হেসে উঠল। অন্তু হাত ধরে কাদা পার করিয়ে গেট আটকে ভেতরে এগিয়ে গেল। দরজা করা নাড়ল। দরজা খুললো মিনিট দুয়েক পরে। অন্তু অবাক হয়ে যায়। রূপকথা মিষ্টি হেসে অন্তুর হাত ধরে। কেমন আছো মিষ্টি মেয়ে? জয় বুট পরেই ভেতরে ঢুকছিল। রূপকথা চেঁচালো, খবরদার, কাদা পায়ে ঢুকবে না জয়, জুতো খোলো। জয় সারেন্ডার করার মতো 2 হাত উঁচু করে জুতো খুলল। বাড়ির ভেতরটা আলো আধার। অন্তু সেই আধারে দেখে কেউ সোফায় বসে আছে, সেন্টার টেবিলের উপর ল্যাপটপ। সে তাতে কিছু কাজ করছে এবং ল্যাপটপের আলোয় মুখটা অর্ধেক দেখা যাচ্ছিল। পড়া কাজ কর না? হ্যাঁ তাই তো। সে আর রূপকথা কি এইখানে কি করছে? এরা জায়গাটাই বা কোথায়?